হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণা। অ্যান্সারটা বুঝে নাও। ভূমিকা: সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণা মূলত জন অস্টিনের চরম একত্ববাদী তত্ত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী তাত্ত্বিক প্রতিবাদ। অর্থাৎ একত্ববাদের বিরোধিতা করে এই বহুত্ববাদের উদ্ভব হয়েছে। আর এই মতবাদ অনুযায়ী রাষ্ট্র সমাজের একমাত্র বা সর্বশক্তিমান প্রতিষ্ঠান নয় এবং সার্বভৌম ক্ষমতা একমাত্র রাষ্ট্রের হাতে অখণ্ডভাবে কেন্দ্রীভূত থাকতে পারে না। তারপরে পয়েন্ট করবে সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণা। বহুত্ববাদীদের মূল বক্তব্য হল মানব সমাজ গঠনগতভাবে যুক্তরাষ্ট্রীয় বা বৈচিত্র্যময়, তাই কর্তৃত্ব বা সার্বভৌম ক্ষমতাও বণ্টিত হওয়া বাঞ্ছনীয়। সমাজের মানুষ তাদের নানাবিধ প্রয়োজন মেটানোর জন্য পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শ্রমিক সংঘ বা সাংস্কৃতিক ক্লাবের মতো বিভিন্ন সংঘের সদস্য হয়। বহুত্ববাদী তাত্ত্বিক ল্যাস্কি, বার্কার, ম্যাকাইভারের মতে এই সংঘগুলি রাষ্ট্রের সৃষ্টি নয় এবং এগুলি নিজস্ব সক্রিয়তায় ও অধিকারেই টিকে থাকে। রাষ্ট্র হল সংঘের সমষ্টি বা সমপর্যায়ভুক্তদের মধ্যে অগ্রগণ্য, কিন্তু সার্বভৌম ক্ষমতার একচেটিয়া মালিক নয়। মানুষের আনুগত্য কেবল রাষ্ট্রের প্রতি নয় বরং বিভিন্ন সংঘের প্রতিও বিভক্ত থাকে। তাই রাষ্ট্র সমাজের অন্য সংঘগুলিকে নিয়ন্ত্রণ বা বাতিল করতে পারে না, বরং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ নিষ্পত্তি ও সমন্বয় সাধন করাই রাষ্ট্রের কাজ। সার্বভৌমত্ব বিভাজ্য এবং সীমাবদ্ধ, এটাই এই তত্ত্বের সার কথা। তারপর উপসংহার লিখবে, খুব সংক্ষিপ্তভাবে একটা উপসংহার দেবে। সেখানে কি লিখবে? পরিশেষে বলা যায় বহুত্ববাদী তত্ত্ব রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতাকে চূর্ণ করে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব আরোপ করে। আধুনিক কল্যাণকর রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা ও গোষ্ঠী স্বাতন্ত্র্য রক্ষায় এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা। এই প্রশ্নের উত্তরটা এবারে দেখো। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে যে সার্বভৌমিকতার একত্ববাদী বা অদ্বৈতবাদী ধারণা হলো রাষ্ট্রবিজ্ঞানে একটি সনাতন ও আইনগত দৃষ্টিভঙ্গি। এই মতবাদ অনুযায়ী সার্বভৌম ক্ষমতা হলো একক, অবিভাজ্য, চরম, যা রাষ্ট্রের নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকে এবং এই ক্ষমতার কোনো অংশীদার হতে পারে না। ভূমিকাটাই এরকম সলিড একদম লিখতে হবে, যাতে কনসেপ্টটা ভূমিকার মধ্যেই অনেকটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তারপরে সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এবারে, একত্ববাদী তত্ত্বের মূল প্রবক্তা জন অস্টিন তার লেকচার অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে এই মতবাদের চরম আইনি ব্যাখ্যা দিয়েছেন। বোদা, হবস এবং অস্টিনের মতে রাষ্ট্রশক্তির ঊর্ধ্বে কোনো শক্তি নেই এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে রাষ্ট্র চরম ক্ষমতার অধিকারী। এই তত্ত্বের মূল কথা হলো সার্বভৌমত্ব অসীম, অবিভাজ্য এবং হস্তান্তরযোগ্য নয়। সমাজে একজন নির্দিষ্ট মানবশ্রেষ্ঠ থাকবেন, যাদের আদেশই হলো আইন এবং সমাজের অধিকাংশ মানুষ স্বভাবত যাকে মান্য করে। রাষ্ট্রের মধ্যে অন্য সংঘ বা প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু তাদের কোনো নিজস্ব মৌলিক সত্তা নেই। তারা রাষ্ট্রের দয়ার ওপর নির্ভরশীল। একত্ববাদীদের মতে সার্বভৌমত্বকে খণ্ডিত করার অর্থ হলো রাষ্ট্রকে ধ্বংস করা, অর্থাৎ রাষ্ট্রের ইচ্ছাই চূড়ান্ত এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারে না। এবার উপসংহারে কি লিখবে দেখো। পরিশেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এবং আন্তর্জাতিক আইনের প্রেক্ষিতে একত্ববাদী ধারণা সমালোচিত হলেও একটি সুশৃঙ্খল আইনি কাঠামো ও রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করার ক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব আজও অনস্বীকার্য।
এবার পরের প্রশ্ন হচ্ছে ওয়েবারের কর্তৃত্বের ধারণা। এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা দেখে নাও। প্রথমেই আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, বিখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার রাজনৈতিক সমাজতত্ত্বে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সূক্ষ্ম পার্থক্য করেছেন। তার মতে ক্ষমতা যখন বৈধতা অর্জন করে তখন তা কর্তৃত্বে রূপান্তরিত হয়। অর্থাৎ কর্তৃত্ব হলো বৈধ ক্ষমতা যা মানে যা অধস্তনার স্বেচ্ছায় ও বিনা প্ররোচনায় মেনে নেয়। বলছে কর্তৃত্ব হলো বৈধ ক্ষমতা যা অধস্তনরা স্বেচ্ছায় যারা নিম্নে আছে তারা স্বেচ্ছায় এবং বিনা প্ররোচনায় মেনে নেয়। এবারে ওয়েবারের কর্তৃত্বের ধারণায় কি বলা হচ্ছে দেখো, ওয়েবার তার দ্য থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন গ্রন্থে বৈধতার উৎসের ওপর ভিত্তি করে কর্তৃত্বকে তিনটি আদর্শ মডেলে ভাগ করেছেন। প্রথম হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব, যেটা ট্র্যাডিশনাল অথরিটি আছে, যা আবহমান কাল ধরে চলে আসা প্রথা, বিশ্বাস, ঐতিহ্যের ওপর প্রতিষ্ঠিত। এখানে শাসিতের আনুগত্য শাসকের ব্যক্তিগত মর্জির ওপর নয়, বরং চিরাচরিত প্রথার ওপর নির্ভরশীল, যেমন রাজতন্ত্র। দ্বিতীয় হচ্ছে ক্যারিসমাটিক কর্তৃত্ব, যা কোনো নেতার ব্যক্তিগত জাদুকরী গুণ, বীরত্ব, অলৌকিক শক্তির প্রতি জনগণের অকৃত্রিম ভক্তি ও আবেগের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, যেমন মহাত্মা গান্ধী বা লেনিন। তৃতীয় হচ্ছে আইনানুগ যৌক্তিক কর্তৃত্ব, যা হলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। এখানে আনুগত্য কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি নয়, বরং রাষ্ট্রের নৈমিত্তিক আইন ও সুনির্দিষ্ট নিয়মের প্রতি প্রদর্শিত হয়। ওয়েবার মনে করতেন আধুনিক আমলাতান্ত্রিক ব্যবস্থা হলো এই যৌক্তিক কর্তৃত্বের সবথেকে বাস্তব ও দক্ষ প্রাতিষ্ঠানিক রূপ, যেখানে পদমর্যাদা ও যোগ্যতাই হলো ক্ষমতার উৎস। তারপর উপসংহারে কি লিখবে, পরিশেষে বলা যায় ওয়েবারের এই শ্রেণীবিন্যাস আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতার প্রকৃতি বিশ্লেষণে অপরিহার্য। যদিও বাস্তবে এই তিন ধরনের কর্তৃত্বের সংমিশ্রণ দেখা যায়, তবু ওয়েবার বিশ্বাস করতেন যে আধুনিক সভ্যতা ক্রমশ আবেগ বর্জিত হয়ে আইনানুগ যৌক্তিক কর্তৃত্বের দিকেই অগ্রসর হচ্ছে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।